ইরানের দুর্বার প্রতিরোধ যাত্রায় ইসরায়েলের মরণ কামড়, মার্কিন অবস্থানে হামলার তীব্রতা বৃদ্ধি। বেঁচে আছেন কি লারিজানি? পরাশক্তি যুক্তরাষ্ট্রকে পাল্টা মারে চমক দেখাচ্ছে ইরান। প্রতিরোধ ছড়িয়ে পড়ছে দেশে দেশে, এমন সাফল্যের রহস্য কি? মধ্যপ্রাচ্যে নিয়মিত সংঘাতের পেছনে ভয়ঙ্কর নীল নকশা। আলোচনায় গ্রেটার ইসরায়েল, কোন সব মুসলিম দেশ ঝুঁকিতে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। পাল্টাপাল্টি হামলার 18তম দিনে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ প্রধান আলী লারিজানি আর বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বাসিজ ফোর্স কমান্ডার গোলাম রেজা সোলেমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। ইরানের পাশাপাশি লেবাননেও হামলা জারি রেখেছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। এদিকে ইরানকে শায়েস্তা করতে ইউরোপের মিত্রদের পাশে না পেয়ে হতাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত অভিযান সমাপ্তির ইঙ্গিত দিয়েছেন। পরিস্থিতি যখন এমন, তখন মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানে হামলার তীব্রতা বাড়িয়েছে তেহরান। ভয়াবহ হামলা হয়েছে ইরাকে মার্কিন দূতাবাসে। ইরানের ড্রোন আর মিসাইল তাণ্ডবের তোলপাড় সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরান যুদ্ধে জড়াবে না ইউরোপীয় দেশগুলো। ব্রাসেলসে বৈঠকের পর আনুষ্ঠানিক বিবৃতিতে এমনটি জানিয়েছেন ইউরোপীয় নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বন্ধুবিহীন, ঠিক তখনই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা বাড়িয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড সদস্যরা। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ভয়াবহ রকেট ও ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। ইসরায়েলের পাশাপাশি হামলা হয়েছে সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের তেলের ডিপোতে। টানা দুদিন ধরে জ্বলছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড। ইরানের হামলায় এ পর্যন্ত 2 শতাধিক মার্কিন সেনা হতাহত হয়েছে। ইরানের হামলার পর মঙ্গলবার বেশ কয়েকটি ড্রোন ও মিসাইল ভূপাতিত করার দাবি তুলে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। পূর্বাঞ্চলে আঘাত হানার আগে অন্তত 12টি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ। আমিরাতে ড্রোন হামলার পর একটি তেলের ডিপোতে আগুন ধরে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানায় আমিরাত সরকার। ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাজধানী সহ আশেপাশের শহরগুলোতে কয়েক দফায় মিসাইল হামলা চালায় ইসরায়েল। মিসাইল ও স্থল হামলা অব্যাহত আছে লেবাননেও। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে ইসরায়েলি বাহিনীর ব্যাপক সংঘর্ষ চলছে। হরমুজ প্রণালী খোলা থাকবে, তবে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জাহাজ লক্ষ্য করে হামলা চলবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যদিও যুক্তরাষ্ট্র জানিয়েছে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালীতে ইরানের তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালাবে না তারা। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন চলতি সপ্তাহে যুদ্ধ শেষ না হলেও খুব দ্রুতই ইরান যুদ্ধের ইতি টানবেন তিনি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। তুলনামূলক শান্ত ও বাস্তববাদী নেতা হিসেবে পরিচিত আলী লারিজানি ইরানের নিরাপত্তা কৌশলের অন্যতম প্রধান মুখ। এই মাসে দেশটিতে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠিন হুঁশিয়ারি দিয়ে আবার আলোচনায় আসেন তিনি। ইরাকের নাজাফ শহরে জন্ম নেয়া লারিজানির পারিবারিক, রাজনৈতিক আর শিক্ষা জীবন বেশ বৈচিত্র্যময়। তার পরিবারের রাজনৈতিক প্রভাবের কারণে একসময় বিশ্ব গণমাধ্যমে তাদেরকে বলা হতো ইরানের কেনেডি পরিবার। সঞ্জিতা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। 28 ফেব্রুয়ারি তেহরানে হামলা চালিয়ে ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর নির্লজ্জ আমেরিকান ও জায়ানবাদী ইসরায়েলিদের উচিত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। এবার তাকেও হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। শুধু লারিজানি নয়, দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর নিয়ন্ত্রণাধীন আধা সামরিক মিলিশিয়া বাহিনী বাজিজ ফোর্সের প্রধান গোলাম রেজা সোলেমানিকেও হত্যার দায় স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। এক বিবৃতিতে ইসরায়েল কাজ জানিয়েছেন স্থানীয় সময় সোমবার রাতে আলাদা 2টি বিমান হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানি এবং বাজিজ কমান্ডার সোলাইমানিকে নির্মূল করা হয়েছে। কে এই লারিজানি আর সোলাইমানি? তাদের মৃত্যুতে কি ইরানের দুর্বার প্রতিরোধে প্রভাব পড়বে? কোন দিকে মোড় নেবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্বর সামরিক অভিযান? 1958 সালের 3 জুন ইরাকের নাফাজের ধনাঢ্য এক পরিবারে জন্ম আলী লারিজানির। রাজনৈতিক ও ধর্মীয় প্রভাবের কারণে ইরানের কেনেডি পরিবার হিসেবে পরিচিত এই লারিজানি পরিবার। যদিও পারিবারিক প্রভাব বলয়ের বাইরে গিয়ে নিজের যোগ্যতার বলে 1981 সালে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসিতে যোগ দেন লারিজানি। ধাপে ধাপে যোগ্যতার পরীক্ষা পেরিয়ে হন বাহিনীর কমান্ডার।
ধর্মীয় শিক্ষাও গ্রহণ করেছিলেন লারিজানি। পরে তেহরান বিশ্ববিদ্যালয় থেকে পশ্চিমা দর্শনে মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। দর্শন নিয়ে পড়ার সময় পারিবারিক পরিচিতি কাজে লাগিয়ে শুরু হয় রাজনৈতিক জীবনের পথ চলা। 1994 সালে হন ইরানের সংস্কৃতি মন্ত্রী। 2005 সালে প্রার্থী হন ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে। যদিও প্রথম রাউন্ডে 6% কম ভোট পাওয়ায় প্রতিদ্বন্দ্বিতার পরের পর্বে যেতে পারেননি। ওই বছরই নির্বাচিত হন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল। পরমাণু বিষয়ে আলোচনার দায়িত্বও পড়ে তার উপর। 2007 সালে তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সাথে মতবিরোধের জেরে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন লারিজানি। কট্টরপন্থীদের সাথে মতের মিল না হওয়ায় রাজনৈতিক জীবনে অনেক বাধার মুখে পড়তে হয়েছে তাকে। তারপরও 2008 সালে দায়িত্ব পান পার্লামেন্ট স্পিকারের, যে দায়িত্ব পালন করে গেছেন টানা 12 বছর। এদিকে ইরানের সামরিক ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব দেশটির আধা সামরিক বাহিনী বাজিসের কমান্ডার গোলাম রেজা সোলাইমানি। তার জন্ম ইরানের চাহার মহল ও বখতিয়ারি প্রদেশের ফারসান শহরে। ইস্পাহান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি আইআরজিসি কমান্ড অ্যান্ড হেডকোয়ার্টার্স ইউনিভার্সিটি থেকে উচ্চতর সামরিক প্রশিক্ষণ নেন। বাজিস বাহিনীর শীর্ষ নেতৃত্ব পান 2019 সালে। বিক্ষোভ দমনে অত্যন্ত কঠোর ভূমিকা রাখায় 2019 সালে যুক্তরাষ্ট্রের আর 2021 সালে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞায় পড়েন সোলাইমানি। আলী খামেনির মৃত্যুর পর যুদ্ধের কঠিন সময়ে দেশের প্রধান নীতি নির্ধারক লারিজানির মৃত্যু ইরানের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে। অন্যদিকে ইরানে বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে যে কোনো সম্ভাব্য বিদ্রোহ দমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বাজিস বাহিনী। মূলত এ কারণে বাজিস সহ অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীগুলোকে বরাবরই লক্ষ্যবস্তু বানাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাই সোলাইমানির শূন্যতায় বাজিস ফোর্সের নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও দুর্বল হয়ে পড়তে পারে। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেয়া সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি ইরানের গণ্ডি ছেড়ে মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। চরম প্রতিকূলতার মধ্যেও খুব ঝুঁকিপূর্ণ আর সুচিন্তিত কৌশলে দাঁত ভাঙা জবাব দিচ্ছে, সাফল্যের ঝলক দেখাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে সামরিক কৌশলে প্রতিরোধের যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবানন, ইয়েমেন, ইরাকে তৎপর ইরানপন্থী গোষ্ঠীগুলোর মধ্যে। এই সাফল্যের রহস্য কি? কোন কৌশলে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিচ্ছে তেহরান? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, যুদ্ধের ময়দানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর সব চেষ্টাই যেন থমকে যাচ্ছে। শত্রুকে হাজারটা ছোট ছোট ক্ষত দিয়ে রক্তক্ষরণ ঘটানোই যেন এখন ইরানের প্রধান লক্ষ্য। আর এই লক্ষ্য অর্জনে দেশটির সবচেয়ে বড় হাতিয়ার মোজাইক ডিফেন্স। যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরির মোকাবেলায় ইরান অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিন্তু সুচিন্তিত কৌশল গ্রহণ করেছে। ইরানের মূল লক্ষ্য এই যুদ্ধ নিজেদের ভূখণ্ডে সীমাবদ্ধ না রেখে পুরো অঞ্চলে ছড়িয়ে দেওয়া। যুদ্ধ দীর্ঘায়িত করার মাধ্যমে মার্কিন ব্যয় বৃদ্ধি করে ট্রাম্পকে হটানোর কৌশল নিয়েছে ইরান। ইসরায়েল ও মার্কিন বাহিনীকে পিছু হটাতে মোজাইক ডিফেন্স কৌশল নিয়েছে ইরান। মোজাইকের ছোট ছোট খণ্ডের সঙ্গে তুলনাযোগ্য ইরানের প্রতিটি প্রদেশকে এক একটি স্বাধীন প্রতিরক্ষা ইউনিটের রূপ দিতেই এই কৌশল নেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে যুদ্ধকালীন কেন্দ্রীয় কমান্ড ব্যবস্থা ধ্বংস বা বিচ্ছিন্ন হলেও যাতে ইরানের প্রতিটি প্রদেশ সম্পূর্ণ স্বাধীনভাবে নিজস্ব শক্তিতে দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধ চালিয়ে যেতে পারে। গত সপ্তাহে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে নিউ ইয়র্ক ভিত্তিক নিরাপত্তা বিষয়ক গবেষণা সংস্থা দ্য সুফন সেন্টার, যেখানে বলা হয় গত কয়েক মাসে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ওপর একের পর এক হামলার পরও তাদের ড্রোন এবং মিসাইল হামলার সক্ষমতা কমেনি। এটি প্রমাণ করে যে তাদের মোজাইক কৌশল কার্যকর। এই বিকেন্দ্রীভূত কাঠামোটি কেবল ইরানের ভেতরে সীমাবদ্ধ নয়, বরং লেবানন, ইয়েমেন এবং ইরাকের মিত্র গোষ্ঠীগুলোর মধ্যেও ছড়িয়ে দেওয়া হয়েছে। ফলে এক একটি গোষ্ঠী এক একটি মোজাইক টুকরো হিসেবে কাজ করে, যা পুরো অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে। আর এক্ষেত্রে এক্সিস অব রেজিস্ট্যান্স বড় ভূমিকা রাখছে।
লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এবং সিরিয়ার বিভিন্ন গোষ্ঠী ইরানের জন্য একটি প্রতিরক্ষা বলয় তৈরি করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এক্সিস অফ রেজিস্ট্যান্ট বা প্রতিরোধ অক্ষ এমন একটি জোট যা মূলত ইরান সরকার ও আইআরজিসি দীর্ঘ সময় ধরে গড়ে তুলেছে। আইআরজিসির অধীনেই তৈরি হয়েছিল কুদস ফোর্স, যাদের প্রধান কাজই হল এই পুরো অক্ষ বা জোটটিকে পরিচালনা করা। কাশেম সোলাইমানির নেতৃত্বে কুদস ফোর্স যখন তাদের স্বর্ণযুগে ছিল, তখন এই অক্ষের শক্তি ছিল তুঙ্গে। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে যখন সোলাইমানি নিহত হন, সেটি ছিল এই জোটের সবচেয়ে প্রভাবশালী সময়। এই জোটের মূল লক্ষ্য হল ইরান সরকারকে শক্তিশালী করা এবং সুরক্ষা দেওয়া। একাধিক ফ্রন্টে প্রভাবশালী নেতাদের হারালেও জোটটি ভেঙে পড়েনি বলে মনে করছেন শিয়া রাজনীতি নিয়ে কাজ করা এই বিশেষজ্ঞ। এই মিত্র ও প্রক্সি গোষ্ঠীগুলো একদিকে যেমন ইরানের শাসন ব্যবস্থাকে রক্ষা ও শক্তিশালী করে, তেমনি তারা সেখানে অবস্থিত সেই রাজধানীগুলোতেও নিজেদের সশস্ত্র শক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ বজায় রাখে। যদিও সিরিয়ায় আসাদ সরকারের পতন এবং লেবাননে নাসিরুল্লাহকে হারানোর ফলে এই অক্ষ বা জোটটিতে ভাঙন ধরতে শুরু করেছে, তবে এটি এখনো টিকে আছে এবং পুরোপুরি ধসে পড়েনি। ইরানের প্রদেশগুলোর প্রশাসনিক প্রধান প্রত্যেকের কাছে নিজস্ব অস্ত্রাগার, লজিস্টিক সাপোর্ট এবং স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে শত্রুপক্ষ রাজধানী দখল করলেও প্রতিটি শহর বা পাহাড়ি অঞ্চলে তাদের শত শত ক্ষুদ্র ও বিধ্বংসী ইউনিটের মুখোমুখি হতে হবে। প্রথাগত যুদ্ধে সাধারণ প্রতিপক্ষের সেন্টার অফ গ্র্যাভিটি বা প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্রে আঘাত করে তাদের হারানো হয়, কিন্তু মোজাইক ডিফেন্সের কারণে কোনো নির্দিষ্ট একটি জায়গায় হামলা চালিয়ে ইরানকে নিষ্ক্রিয় করা সম্ভব নয়। এটি অনেকটা একটি জাল বা নেটওয়ার্কের মতো, যার এক প্রান্ত ছিঁড়লেও অন্য প্রান্ত সক্রিয় থাকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। কিছুদিন পর পর সংঘাতে টালমাটাল মধ্যপ্রাচ্যের একটি নির্দিষ্ট অঞ্চলের কয়েকটি দেশ। এর পেছনে কি শুধুই সামরিক ও রাজনৈতিক স্বার্থ, নাকি রয়েছে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা? এমন ঘোলাটে পরিস্থিতিতে নতুন করে আলোচনায় গ্রেটার ইসরায়েল ধারণা। এটিকে ঘিরে ছড়াচ্ছে আশঙ্কা, তৈরি হচ্ছে বিতর্ক, চলছে চুলচেরা বিশ্লেষণ। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক প্রেক্ষাপটে এমন ধারণার বাস্তবতা বিশ্লেষণে উঠে আসছে ইতিহাস, ধর্মীয় ব্যাখ্যা আর ভূ রাজনীতির জটিল সমীকরণ। কি এই গ্রেটার ইসরায়েল? নিরাপত্তা ঝুঁকিতে কোন সব মুসলিম রাষ্ট্র? ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। সামনে দিয়ে ইরানকে ব্যস্ত রেখে পেছনে নতুন এক ষড়যন্ত্রের ছক আঁকছে ইসরায়েল। আর সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই ইরানের সাথে যুদ্ধ চলমান থাকা অবস্থাতেই লেবানন দখলের হুমকি দিয়ে দেশটির ওপর সাদা ফসফরাস বোমার মতো নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করছে তেল আবিব। ষড়যন্ত্রটি হচ্ছে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বর্তমানে অন্যতম আলোচিত এবং বিতর্কিত একটি বিষয় হল গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েলের ধারণা। মূলত এটি একটি রাজনৈতিক এবং ধর্মীয় মতাদর্শ, যার লক্ষ্য বর্তমান ইসরায়েলের সীমানাকে বহুগুণ বাড়িয়ে বিশাল এক সাম্রাজ্য গড়ে তোলা। তবে এটি কোনো রাজনৈতিক পরিকল্পনা নয়, বরং এর গভীরে রয়েছে ইহুদিদের কয়েক হাজার বছরের পুরনো ধর্মীয় বিশ্বাস। গ্রেটার ইসরায়েল ধারণার মূল ভিত্তি খুঁজে পাওয়া যায় ইহুদিদের ধর্মীয় গ্রন্থ তোরাতে। তোরার বুক অফ জেনেসিসে উল্লেখ করা হয়েছে যে সৃষ্টিকর্তা মিশরের নীলনদ থেকে শুরু করে ফুরাত নদী পর্যন্ত বিস্তৃত এলাকা ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরদের জন্য বরাদ্দ রেখেছেন। বাস্তবতাও আসলে অনেকটাই এরকম। তোরাতে বর্ণিত এই এলাকায় এখন মূলত আরব মুসলিমদের বসবাস, এর মধ্যে দখলকৃত ইসরায়েলও রয়েছে। আর ঐতিহাসিকভাবে আরব মুসলিমরা ইব্রাহিম আলাইহিসসালামের বড় ছেলে ইসমাইল আলাইহিসসালামের বংশধর, আর ইহুদিরা নবী ইব্রাহিমের ছোট ছেলে ইসাক আলাইহিসসালামের বংশধর। অর্থাৎ পুরো অঞ্চলে ইব্রাহিম আলাইহিসসালামের বংশধররাই রয়েছেন। কিন্তু জায়নবাদী ইহুদিদের মতে ইসমাইল আলাইহিসসালাম ও তার বংশধররা সৃষ্টিকর্তার অনুগ্রহ ও ওয়াদার যোগ্য নয়। এর অধিকার কেবল নবী ইসহাকের বংশধরদেরই, অর্থাৎ ইহুদিদের। আর তাই অত্র অঞ্চল থেকে আরব মুসলিমদের সরিয়ে ইহুদি বসতি স্থাপন ও একটি সাম্রাজ্য গড়ে তোলাই তাদের লক্ষ্য। গ্রেটার ইসরায়েলের যে প্রস্তাবিত মানচিত্র বিভিন্ন সময় সামনে এসেছে, তাতে দেখা গেছে শুধু ফিলিস্তিন নয়, বরং পার্শ্ববর্তী আরও অনেক দেশের বিশাল অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে। আল জাজিরা এবং মিডল ইস্ট আইতে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, এই প্রকল্পের আওতায় রয়েছে বর্তমানের সম্পূর্ণ ফিলিস্তিন, জর্ডান, লেবানন, সিরিয়ার বড় একটি অংশ, ইরাকের কিছু এলাকা, এমনকি মিশরের সিনাই উপদ্বীপ।
কোনো কট্টরপন্থী মানচিত্রে সৌদি আরবের উত্তরাঞ্চলকেও অন্তর্ভুক্ত করেছে, অর্থাৎ নীলনদ থেকে ফোরাত নদী। পুরো অঞ্চলটাকেই তারা একটি একক ইহুদি রাষ্ট্র হিসেবে দেখতে চায়। কয়েক দশক আগেও গ্রেটার ইসরায়েলের আলোচনা কেবল ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু বর্তমানে ইসরায়েলের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারাও এ নিয়ে প্রকাশ্যে কথা বলছেন। 2023 সালে প্যারিসের এক অনুষ্ঠানে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ একটি পোডিয়ামে দাঁড়িয়ে ভাষণ দেন, যেখানে খোদাই করা মানচিত্রে জর্ডানকেও ইসরায়েলের অংশ হিসেবে দেখানো হয়েছিল। এছাড়াও বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুও বিভিন্ন সময়ে এই ধারণার প্রতি সমর্থন দিয়েছেন। ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার একটি গবেষণাপত্রে বলা হয়েছে, নেতানিয়াহু গত কয়েক বছর ধরে যেভাবে প্রতিবেশী দেশগুলোতে সামরিক অভিযান চালাচ্ছেন, তাতে অনেকেই মনে করছেন তিনি দুই রাষ্ট্র সমাধানের পথ বন্ধ করে গ্রেটার ইসরায়েল প্রকল্পের দিকেই এগোচ্ছেন। ইসরায়েলের বর্তমান সামরিক তৎপরতা পর্যবেক্ষণ করলে একটি নির্দিষ্ট প্যাটার্ন বা ধরন স্পষ্ট হয়। গাজার দীর্ঘস্থায়ী সামরিক অভিযান, পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনা বাড়ানো, লেবাননে আক্রমণ এবং সিরিয়ায় নিয়মিত বিমান হামলা, সবকিছুই কেবল নিরাপত্তার খাতিরে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইসরায়েল ধীরে ধীরে তার সীমানা বাড়ানোর এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে। বিবিসিতে প্রকাশিত একটি বিশ্লেষণমূলক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের কট্টর ডানপন্থী সরকার এখন আর কোনো রাগঢাক না রেখেই তাদের ভূখণ্ড বিস্তারের আকাঙ্ক্ষা প্রকাশ করছে। আর তাই হয়তো এটা বলা ভুল হবে না যে মধ্যপ্রাচ্যের অস্থিরতার পেছনে শুধু রাজনৈতিক টানাপোড়েন না, রয়েছে হাজার বছরের পুরনো ধর্মীয় ব্যাখ্যাও। ইমরান মাহমুদ, বাংলাদেশ সংবাদ। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় অন্তত 400 জন নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 250 জন। মঙ্গলবার তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেন, সোমবার রাতে কাবুলের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে 2000 শয্যার হাসপাতাল ভবনের বড় একটি অংশ ধসে পড়ে। একে মানবতা বিরোধী অপরাধ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে তালেবান সরকার। আফগান সরকারের অভিযোগকে ভিত্তিহীন বলেছে পাকিস্তান। বিবৃতিতে বলা হয়েছে, কাবুলের কোনো হাসপাতালকে লক্ষ্যবস্তু করা হয়নি। জঙ্গি অনুপ্রবেশের পাশাপাশি পাকিস্তানের সীমান্ত এলাকায় নাশকতা আর হত্যায় মদদের অভিযোগে কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তানে দমন অভিযান চালাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী। দুই প্রতিবেশীর মধ্যে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে একে সবচেয়ে তীব্র সংঘাত হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় 30 লাখ মুসলিমের বসবাস। সংখ্যালঘু হওয়া সত্ত্বেও সেখানে মুসলমানদের ধর্মীয় রীতিনীতি ও ঐতিহ্য পালনে কোনো কমতি নেই। কর্মব্যস্ততা ও নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেও পবিত্র রমজানে সিয়াম পালন করেন মার্কিন মুসলমানরা। ইফতার আয়োজনে থাকে বৈচিত্র্যময় হুমাস, ফালাফেল আর মুখরোচক বিরিয়ানির সমারোহ। দেশটির বৈচিত্র্যময় রমজান নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। বর্তমান বিশ্বের অন্যতম পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। 1700 শতকে আফ্রিকা থেকে মুসলিম বণিক ও কৃতদাসদের মাধ্যমে ইসলাম আসে আমেরিকা ভূখণ্ডে। অভিবাসী অধ্যুষিত বহুজাতিক দেশটিতে মুসলমান আমেরিকানের সংখ্যা 30 লাখের বেশি। ইসলাম ধর্মাবলম্বীরা সংখ্যালঘু হওয়া সত্ত্বেও ধর্মীয় নিয়মকানুন ও বিচিত্র ঐতিহ্যের মিশেলে যুক্তরাষ্ট্রে পালিত হয় পবিত্র মাহে রমজান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করে ইফতার শুরু হয় খেজুর দিয়ে। দস্তরখানে থাকে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, স্পেন সহ আরও নানা দেশের খাবারের সমাহার। ছোলা, তাহিনি, লেবু এবং রসুন দিয়ে তৈরি মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী খাবার হুমাস যুক্তরাষ্ট্রের ইফতারের একটি নিয়মিত পদ। সাথে পরিবেশন করা হয় ধোয়া ওঠা পিটা রুটি। হালকা খাবার হিসাবে খাওয়া হয় মাংস, সবজির পুর দেয়া মুখরোচক সামোসা। মুরগি, ভেড়া বা গরুর মাংস ও সুগন্ধি চাল দিয়ে রান্না করা বিরিয়ানি, মসুর ডাল, সবজি ও অ্যারোমাযুক্ত মশলা দিয়ে তৈরি ল্যান্টিন স্যুপ, তাহিনি সসের সাথে মিশিয়ে পরিবেশন করা ছোলা ভাজার পদ ফালাফেল এখানকার ইফতারের কিছু পছন্দের খাবার। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর যুক্তরাষ্ট্রে পড়তে আসে অসংখ্য শিক্ষার্থী, যাদের একটি বড় অংশ মুসলমান। স্থানীয় কমিউনিটি হল, মুসলিম সংস্থার পরিচালনায় রমজানে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠান। তারাবি ও তাহাজ্জুদে মসজিদগুলোতে বাড়ে মুসল্লির সংখ্যা।
মার্কিন সমাজে চলমান অস্থিরতা, ইসলাম বিদ্বেষী মনোভাবের মাঝেও এখানে বাড়ছে ইসলামের প্রসার। 2050 সালের মধ্যে এই অঞ্চলে দ্বিগুণ হতে পারে মুসলমানের সংখ্যা। আগামীতে হয়তো দেশটির প্রতিটি অঞ্চলে বুলন্দ আওয়াজে শোনা যাবে পবিত্র মাহে রমজানের আহ্বান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। কল্পনাকে বাস্তবে রূপান্তরের ধারণা দিল চীন। মহাকাশের শূন্যতায় জন্মানো গাছ থেকে পাকা টমেটো খেয়ে দেখিয়েছেন 2 নভোচারী। থিয়ানকং স্টেশনে অ্যারোপনিক প্রযুক্তির এই সাফল্য ভবিষ্যতে মহাকাশে বসতির নতুন সম্ভাবনা তৈরি করেছে। মোর্শেদ আলমের আরেকটি ডেস্ক রিপোর্ট। অসম্ভবকে সম্ভব করে দেখালেন চীনের নভোচারীরা। মহাকাশের শূন্য মধ্যাকর্ষণে জন্মানো গাছ থেকে পাকা টকটকে লাল টমেটো তুলে খেয়েছেন তারা। মহাকাশ মানেই শূন্যতা, অন্ধকার আর প্রযুক্তির জটিল হিসাব, এমন ধারণাকে নতুন করে বদলে দিলেন চীনের নভোচারীরা। মহাকাশেও জন্ম নিতে পারে জীবন, শুধু তাই নয়, সেই গাছ থেকে পাকা টমেটো তুলে খাওয়াও সম্ভব। এমন অসম্ভবকে সম্ভব করে দেখালেন তারা। চীনের থিয়ানকং মহাকাশ স্টেশনে শেনচৌ 21 মিশনে নভোচারীরা এরোপনিক প্রযুক্তিতে চাষ করা চেরি টমেটো গাছ থেকে টকটকে লাল ফল সংগ্রহ করেছেন। শূন্য মধ্যাকর্ষণে বেড়ে ওঠা ওই টমেটো শুধু বৈজ্ঞানিক সাফল্যই নয়, ভবিষ্যতের মহাকাশ জীবনেও এক নতুন দিগন্ত খুলে দিয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। গবেষকদের মতে এই পরীক্ষার সাফল্য ভবিষ্যতে গম, গাজর এমনকি ঔষধি উদ্ভিদ চাষের পথ তৈরি করতে পারে। দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযানে খাদ্য উৎপাদনের সক্ষমতা অর্জনই এখন বড় লক্ষ্য। এর পাশাপাশি নভোচারীরা মহাকাশে উপাদান ভিত্তিক ও অগ্নি পরীক্ষা সহ নানা জটিল গবেষণা চালিয়েছেন। মাইক্রোগ্র্যাভিটিতে আগুনের আচরণ, যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ এবং জীবাণু পর্যবেক্ষণ সবকিছুই চলছে নিরবিচ্ছিন্নভাবে। পৃথিবীর বাইরে দাঁড়িয়ে যখন মানুষ নিজেই খাদ্য উৎপাদন করছে, তখন প্রশ্ন উঠছে, মহাকাশকে শুধু গবেষণার জায়গা নাকি ভবিষ্যতের বাসযোগ্য পৃথিবী? মোর্শেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।